সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বাম দিকে আছেন এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ এবং রেডিও তেহরানের সাবেক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা নজরুল ইসলাম নোমান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 10 এপ্রিল 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু গ্রুপের ফের সংঘর্ষ, 38 জনকে বহিষ্কার। 2011 শেয়ার বাজার, দোষীরা শাস্তি না পেলে আবার কারসাজি হবে। লিমনের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি নাগরিক সমাজের। 2012 ডেস্টিনির সব পরিচালক ও প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে দোদক। সাইদির বিরুদ্ধে মামলার আলামত দেখালেন তদন্ত কর্মকর্তা। 2013 যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বস্তুনিষ্ঠ করার আহ্বান। 2014 প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি। 2016 নতুন নেতৃত্বে সক্রিয় আনসারুল্লাহ। এবার শৌচাগার নির্মাণের রডের পরিবর্তে বাঁশ। 2017 তিস্তায় হতাশা, প্রতিরক্ষায় কৌতূহল। 2018 বিএনপি জামাতের ইন্ধনে ভিসির বাসভবনে হামলা, হাসান মাহমুদ। 2019 এক মাসেই বাজার মূলধন কমেছে 18,000 কোটি টাকা, নুসরাতকে বাঁচানো গেল না। 2021 একদিনে রেকর্ড 77 জনের মৃত্যু, অপহরণ করে মুক্তিপণ দাবি, র্যাবের 4 সদস্য গ্রেপ্তার। 2022 10 জায়গা চাঁদা দিয়ে সবজির দাম 4 গুণ। 2023 বঙ্গবাজারের ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসানোর ব্যবস্থা হচ্ছে। শুরুতেই যাচ্ছি সিরাজুল ইসলাম। সিরাজ ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের ফের সংঘর্ষ, 38 জনকে বহিষ্কার। 2009 সালের খবর ছিল একটি। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের শুরু থেকেই ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছিল এবং তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত এটা অব্যাহত ছিল। সাম্প্রতিক ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এ ব্যাপারে আপনার মতামত কি? আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 2009 সালে, আমি পরিষ্কার করে বলতে পারি সেই নির্বাচনটাও খুব ফেয়ার ছিল না এবং যথেষ্ট ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় হাসিনার আওয়ামী লীগকে বসানো হয়েছিল এবং সেই ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে যেহেতু তাদেরকে বিশেষ সুবিধা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছিল, সেই কারণে তারা জেনে গিয়েছিল, বুঝে গিয়েছিল যে তাদের পেছনে ফিরে তাকানোর দরকার নেই, তারা যা খুশি তাই করতে পারে। এই চিন্তা চেতনার আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করেছে, যা খুশি তাই করেছে। উন্নয়নের নামে লুটপাট, দেশের উন্নয়নের ধোঁয়া তুলে বিদেশে লাখ কোটি টাকা পাচার করেছে। তেমনিভাবে তাদের এই সমস্ত অন্যায় অপকর্মের, এই যে আওয়ামী লীগের যে ভয়াবহ অন্যায় অপকর্ম, এই সমস্ত অন্যায় অপকর্মের একেবারে প্রত্যক্ষ অংশীদার ছিল ছাত্রলীগ। তারা শুধু ক্যাম্পাসে নয়, সারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এই যে লুটপাট, এই যে উন্নয়নের নামে যত রকমের সুযোগ সুবিধা হাতিয়ে নেওয়ার চেষ্টা, এগুলো করতে গিয়ে তারা সমস্ত জায়গায় সন্ত্রাসের আশ্রয় নিয়েছিল। এই ছাত্রলীগের নামে এক ধরনের মিথ তৈরি করে ফেলা হয়েছে, কাল্ট তৈরি করে ফেলা হয়েছে যে ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতার জন্য এটা করেছে সেটা করেছে। কিন্তু তাদের যে মানে পরবর্তীতে বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে নিকৃষ্টতম ইতিহাস তৈরি করেছে তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে 7 ওয়ার্ডার দিয়ে শুরু তাদের মোটামুটি সন্ত্রাসী কর্মকাণ্ডের যাত্রা। তারপর থেকে তারা কখনো আর পিছনে ফিরে তাকায়নি, তারা থেমে থাকেনি, মানে প্যারামিটার বেড়েই চলেছিল। এবং গত 16 বছরে কত মানুষ, কত ছাত্র যে জীবন দিয়েছে,
এবং কত ছাত্র এবং আমরা দেখেছি যে আহত হয়েছে। পথচারী বিশ্বজিতের মতো একেবারে বিশ্বজিৎ নিরীহ একেবারে- সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষও রেহাই পায়নি, এই 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 বিশ্বজিৎ সে কিন্তু ছাত্র ছিল না, সাধারণ একজন পথচারী পথচারী, সে মনে হয় সম্ভবত পেশায় দর্জি ছিল যতদূর মনে পড়ে। মজুর আর কি। তো এই যে বিশ্বজিৎ, সে বলেছিল যে আমি শিবির না, তারপরেও সে রেহাই পায়নি। মানে আমি হিন্দু, এটা আমি প্রমাণ হিন্দু করবার চেষ্টা আমি করেছিলেন হিন্দু তিনি। পরিচয় প্রকাশ করার চেষ্টা করেছে, কিন্তু তাতেও রক্ষা পায়নি। তার মানে হিন্দু বলেছিল এই কারণে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাথে সাধারণত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একটা ঘনিষ্ঠতা সম্পর্কটা তুলনামূলক কারণ বেশি বলে হিন্দুদেরকে তাদের নিজস্ব ধারণা করে। property মনে করে এবং তারা। আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের নিজস্ব ভোট ব্যাংক মনে করে, নিজস্ব প্রপার্টি মনে করে, নিজস্ব সম্পদ মনে করে। এবং অন দ্য আদার হ্যান্ড হিন্দু সম্প্রদায়ের লোকজনও কেন জানি এই ভুলটাই যুগ যুগ ধরে করে আসছে, আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে তাদের কাছের মনে করে, মানে তাদের পোষ্য হিন্দু কাছাকাছি সনাতন ধর্মাবলম্বীরা এটা মনে আওয়ামী করে। লীগের পোষ্য। এবং এই পরিচয় দিয়েছিল মূলত ওই কারণে যে আমি তো তোমাদেরই লোক, অন্তত আমি বাঁচার আমি জন্য বিশ্বাস করি বাঁচা যাবে এই আমি পরিচয় আমি দিয়ে। বাঁচতে পারবো। বিশ্বজিৎ হয়তো এটা ভেবেছিল, কিন্তু বিশ্বজিৎ সেদিন সন্ত্রাসের থাবা থেকে, ছাত্রলীগের থাবা থেকে রেহাই পায়নি। এরই আমি মনে করি যে প্রত্যেকটা পাপের একটা পরিণাম হয়, পরিণাম আছে, এবং সেই পরিণতি ভোগ করতে হচ্ছে ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে আমি মনে করি একেবারে যথার্থ কাজ হয়েছে, এবং আরো একটু আগেই নিষিদ্ধ করা দরকার ছিল। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের যারা অপরাধী, যারা গণহত্যা করেছে, যারা অপকর্ম করেছে বা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, এই ক্ষেত্রে সমাধানের পথে কি আসলে কোন পথে সরকারের বা রাজনৈতিক দলগুলোর আগানো উচিত? আমি মনে করি জনগণের মতের উপর ভিত্তি করে যদি দেশ চলে, জনগণের মতামতের উপর ভিত্তি করে যদি সরকার পরিচালিত হয়, এবং হওয়া উচিত, এবং সেটাই গণতন্ত্র, তাহলে প্রয়োজনে একবার জনমত যাচাই করা হোক। সেই জনমত যাচাইয়ের পদ্ধতি কি? গণভোট, খুব সহজ। গণভোট দেয়া হোক, এই দেশে মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কিনা, এটা গণভোট দেয়া হোক। তাতে সরকারেরও কোনো দায় থাকে না, বিএনপিরও কোনো দায় থাকে না, আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী তারও কোনো দায় থাকে না। কিন্তু প্রচলিত আইনে তাদের যে অপকর্ম, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রচলিত আইনে কি তাদের বিচার করার সুযোগ নেই? নিশ্চয়ই প্রচলিত আইনে বিচার করার সুযোগ আছে। যদি ছাত্রলীগকে তার অপরাধের কারণে নিষিদ্ধ করা সম্ভব হয়, নিষিদ্ধ করা যায়, তাহলে আওয়ামী লীগকেও তার অপরাধের কারণে নিষিদ্ধ করা সম্ভব, এবং তাকে নিষিদ্ধ করা কিন্তু যায়। অন্তর্বর্তীকালীন সরকার বা বিশ্ব যারা দাতা গোষ্ঠী রয়েছেন এবং বিশ্ব মনিটরিং যারা করছেন মানবাধিকার সহ সামগ্রিক পরিস্থিতি, তাদের বক্তব্য তো পরিষ্কার যে নিষিদ্ধ করে কোনো সমাধান আসলে পাওয়া যাবে না, এবং তারা না, নিষিদ্ধের পক্ষে না। এখানে দাতা গোষ্ঠী কি বললো, আর আন্তর্জাতিক সম্প্রদায় আমি মনে করি না যে একেবারে পরিপূর্ণভাবে দেশের জনমতের বিপরীতে অবস্থান নেবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের গত 16 বছরের ফ্যাসিবাদী শাসন, দুঃশাসন, তাদের অনাচার, অত্যাচার, লুটপাট, হত্যা, নির্যাতন, গুম, খুন, সমস্ত সবকিছু, দর্শন, সমস্ত সবকিছু আন্তর্জাতিক সমাজ দেখেছে, তারা নজরে রেখেছে, মনিটর করেছে। অতএব এই সমস্ত অপরাধের প্রেক্ষাপটে তাদের কাছে যদি খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে খুব চমৎকারভাবে তুলে ধরা যায় বাস্তব ঘটনা বলি, আমার মনে হয় যে আন্তর্জাতিক বিশ্ব থেকে এর বিরোধিতা আসার কথা না। এবং ছাত্রলীগ যদি অপরাধের কারণে, আমি আবারও বলছি, ছাত্রলীগ যদি অপরাধের কারণে নিষিদ্ধ হতে পারে, তাহলে তাদের বাধার সংগঠন, তাদের প্রথম এবং রাজনৈতিক অবশ্যই একজন ব্যক্তি আসামি, যদি কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে বা কোনো অন্যায় করে, সেই হত্যাকারী যদি অপরাধী হয়, তাহলে তার হুকুমদাতা যে একই রকমের অপরাধী এবং আইনের আওতায় এনে বিচার করা সম্ভব হয়। আইনের চোখে দুইজনই অপরাধী। তাই ছাত্রলীগ যদি নিষিদ্ধ করা যায় এবং তার অপরাধ দোষের কারণে, তাহলে আওয়ামী লীগকেও তার অপরাধ এবং তার দোষের কারণে, তার অন্যায় অপকর্মের কারণে নিষিদ্ধ করা সম্ভব। এটা আমার মনে হয় যে যদি তা না করা হয়, তাহলে জনমতের প্রতি অবিচার করা হবে, জনমতকে আমলে নেওয়া হবে না, যেটা ঠিক হবে না। জি, ছাত্রলীগের কর্মকাণ্ড গত 16 বছর, আপনি নিজেও গত 16 বছরের একটি সময় আপনি নিজেও ছাত্র ছিলেন, আপনি ক্যাম্পাসে প্রত্যক্ষ করেছেন তাদের রাজনীতি কেমন ছিল, এবং যথেষ্ট কিনা তাদের এই নিষিদ্ধ হওয়া, বা আসলে এর সিরাজ ভাই যেটি বললেন আরও আগেই নিষিদ্ধ হওয়া উচিত ছিল, এবং তাদের যারা আশকারা দিয়েছে, যাদের মদদে ছাত্রলীগ এই অপকর্মগুলো ঘটিয়েছে, তাদেরও আসলে নিষিদ্ধ করার দাবি তুলেছেন
সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম ভাই, আপনি কি মনে করেন, আপনার অবজারভেশন কি বলে? ছাত্রলীগ বিগত 16 বছরে যে অন্যায় করেছে, যে অপকর্ম করেছে, শুধু নিষিদ্ধের মাধ্যমেই এটা সীমাবদ্ধ থাকলে হবে না। প্রচলিত আইন দরকার হলে যদি আইনের সংস্কার করতে হয়, সংস্কার করে হলো এদেরকে শাস্তি দিতে হবে। এই জন্য শাস্তি দিতে হবে যাতে এই ধরনের সংগঠন আর বাংলাদেশে কোনোদিন গড়ে না ওঠে। কত শিক্ষার্থীর জীবন গিয়েছে, কত শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে রক্তাক্ত জামা কাপড় নিয়ে বাবা মার কাছে গিয়েছে, কত শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে ক্লাস দিতে এসে জীবন দিয়েছে, কত শিক্ষার্থী ক্লাস করতেছে ক্যাম্পাসে এসে পঙ্গুত্ব বরণ করেছে। নিষিদ্ধ সংগঠন কিন্তু গোপন সংগঠন হয়ে যায়, তারা গোপনে কিন্তু বিশৃঙ্খলা করতেই পারে। সুতরাং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ছাত্রলীগের যে অন্তত কয়েক লাখ বা প্রায় 1 কোটির মতো সমর্থক বা সারা দেশে বিস্তীর্ণ যে নেটওয়ার্কটি ছিল, সেই নেটওয়ার্কটি তো ভেঙে দেওয়া হয়নি। শুধুমাত্র আইনি কাঠামোর মধ্যে ফেলে বা আইনের আওতায় এনে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এখন এই নিষিদ্ধ সংগঠনের যে সক্রিয় কর্মীরা বা গোপন লুকিয়ে থাকা কর্মীরা যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, নষ্ট করে, সেক্ষেত্রে সরকারের কি করা উচিত, বা এই নেটওয়ার্ককে ভাঙবার জন্য রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড কেমন হওয়া উচিত? এবং তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বিশৃঙ্খলা করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদের বেশ কয়েকজন এরকম চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তারও হয়েছে। সরকারকে জনমত গড়ে তুলতে হবে, রাজনৈতিক দলগুলো সরকারকে সহায়তা করতে হবে, এবং আমরা সাধারণ মানুষ যারা আছি তারাও আপনারা দেখছেন জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবে সাধারণ মানুষেরই বিপ্লব। এটা সাধারণ মানুষই রাস্তায় না নেমে আসলে এত বড় বিপ্লব সংগঠিত হতো না। সাধারণ মানুষকে সচেতন করতে হবে, তারা যেন সমাজের কোনো প্রতিষ্ঠানে বা সমাজের কোনো অংশে তারা যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। সতর্ক থাকতে হবে, নজর রাখতে হবে, সব কিছুই বুঝলাম। কিন্তু যারা ছাত্রলীগ ছিল, এর আগেও আমরা দেখেছি যে এর খোলস বদলানোর যে রীতি বাংলাদেশের রাজনীতিতে, এই ছাত্রলীগের নিষিদ্ধ করে দেওয়ার পরে এখন ছাত্রলীগ যদি মনে করেন আপনার ছাত্র দলের মোড়কে ফেরে, ছাত্র শিবিরের মোড়কে যদি ফেরে, বা নতুন যে ছাত্র সংগঠনটি আছে, হ্যাঁ, এনসিপির যে ছাত্র সংগঠনটি, সেই নামে যদি ফেরে, তাহলে আপনি তাদেরকে কিভাবে আইনের আওতায় আনবেন? আমরা এইটা সবাইকে সতর্ক থাকতে হবে যে ছাত্রলীগ সম্পর্কে, যে ছাত্রলীগকে কোনো সংগঠন কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দিতে পারবে না। ছাত্রলীগকে যদি আশ্রয় প্রশ্রয় যারা দিবে, তাদেরকে দেশের মানুষ তাদেরকেও গণশত্রু হিসেবে চিহ্নিত। আপনার কাছ থেকে আবারও শুনবো, সিরাজ ভাই আপনি বলতে চাইছিলেন একই বিষয়। বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আসলে নিষিদ্ধ করলে আন্ডারগ্রাউন্ডে চলে যায়, গোপন তৎপরতায় চলে যায়, এই সমস্ত কথা বলে বা এটা দিয়েই ওই কথা বৈধ করা যাবে না যে তাহলে নিষিদ্ধ করা উচিত নয়। নিষিদ্ধ হলে তাদের গোপন তৎপরতা, সেই গোপন তৎপরতা মোকাবেলার জন্য আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এবং ডেভিল হান্টে আইন শৃঙ্খলা বাহিনী। সিরাজ ভাই, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি নিষিদ্ধ করে দেবার পরে তো আমরা দেখছি ছাত্রলীগ ভিন্ন নামে ফিরছে, আপনাদের গণমাধ্যমেও তো এই খবর বেরিয়েছে। আমরা যা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বা হাসনাত আবদুল্লাহর বক্তব্য থেকে, ফেসবুক স্ট্যাটাস থেকে, যে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যাপারে যে বক্তব্য দিয়ে তিনি ফেসবুক স্ট্যাটাস, কিন্তু এই হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাসটির গ্রহণযোগ্যতাটাই বা কতটুকু? হ্যাঁ, সে প্রশ্ন আছে। গ্রহণযোগ্য, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য কোনো তথ্য না, তথ্য না ঠিকই, কিন্তু আবার এই ভাবনার খোরাক তো বটেই, এবং তথ্য না সে কথা প্রমাণেরও তো ব্যাপার আছে। এটা হাসনাত আবদুল্লাহ যে তথ্য দিয়েছে, এই তথ্য যদি আমরা সঠিক তথ্য না বলি ফেসবুক স্ট্যাটাস বলার কারণে, কিন্তু সেটা যে সত্যি তথ্য না তারও তো নিশ্চয়তা নেই। তার মানে এটা আপনি যখন বলছেন এটা নিয়ে সন্দেহ আছে, তার মানে সন্দেহ নাও থাকতে পারে, নাও থাকতে পারে, দুটোই হতে পারে। সন্দেহ যখন আছে তার মানে হচ্ছে সন্দেহ আছে অথবা নেই, ধারণা করছেন মানে কি, এটা হতেও পারে নাও পারে, ব্যাপারটা এরকম। তো হাসনাত আবদুল্লাহর এই যে স্ট্যাটাস, এটাকে একেবারেই ফেলনা বা
অমূলক বলতে অমূলক চাচ্ছেন বলার আপনি। কোনো সুযোগ কিন্তু খুব একটা নেই, কারণ এই স্ট্যাটাসকে কেন্দ্র করেই অনেক কিছু ঘটেছে, সংবাদ হয়েছে। না, সেটি নিশ্চয়ই রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ রয়েছেন, যারা দায়িত্বশীল রয়েছেন, তারা সে বিষয়টি অবশ্যই পর্যবেক্ষণ করবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে ভিন্ন মোড়কে ফিরে আসা, এটি আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোকে কমিটমেন্টে আসতে হবে, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় আমরা কি দেখেছি রাজনৈতিক দলগুলো কোনো কমিটমেন্ট রক্ষা করেছে? মোটা দাগে দেখতে হবে যে আসলে রাজনৈতিক দলগুলো মূল ভিউ পয়েন্ট কি এবং কোন প্রেক্ষাপটকে সামনে রেখে সাথে রেখে সামনে এগিয়ে যাচ্ছে, এইগুলো বিবেচনায় রাখা দরকার। হয়তো সামান্য দুই একটা ডান বাম থেকে যায়, কিছু ঘটনা হয়তো আগে পিছিয়ে থেকে যেতে পারে, কিন্তু মোটা দাগে কোন কমিটমেন্টগুলো নিয়ে সামনে এগোচ্ছে এবং কি বলছে তারা। যেমন জামাতের পক্ষ থেকে একসময় আমরা শুনেছি যে তারা ফ্যাসিস্ট বলবে না, বিএনপির পক্ষ থেকে খুব উঁচু পর্যায়ের নেতৃত্ব থেকে ভারত বিরোধিতা, আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে, এরকম ব্যাপারে কিছু নেতিবাচক কথা শোনা গিয়েছিল যে তারা এইরকম স্ট্রংলি এইরকম কোনো কথাই যেতে চায় না। কিন্তু ইদানিং কালে কিন্তু তাদের সেই ভাবনাই সেই অবস্থানে পরিবর্তন ঘটেছে, কারণ হচ্ছে রাজনীতি তো প্রতিদিন এগিয়ে যায় এবং ঘটনা প্রবাহ শেষ বলে কিছু নেই, যার কারণে অনেক কিছু ঘটে, অনেক কিছু মাইনাস প্লাস হয়। জি, ধন্যবাদ। আপনার কাছে শুনবো নজরুল ইসলাম রহমান, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আমরা আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম ডেস্টিনির সব পরিচালক ও প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ডেস্টিনি কেলেঙ্কারির মূল অভিযোগগুলো কি ছিল আসলে? এই কেলেঙ্কারির ফলে সাধারণ বিনিয়োগকারীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং এই যে যারা বিনিয়োগকারী ছিলেন তারা আসলে রাষ্ট্রের বা সমাজের কোন শ্রেণীর মানুষ এবং তাদের সাথে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি আসলে রাষ্ট্রের কোনো দায়িত্বহীনতা বা উদাসীনতার ফল ছিল কিনা? রাষ্ট্রের এটা দায়িত্ব নাগরিকের অধিকার সংরক্ষণ করা। ডেস্টিনি যে কাজগুলো করেছে একেবারে তৃণমূলের মানুষ থেকে তাদের পকেট কেটে টাকাগুলো এনেছে, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের টাকাগুলো আমি বলবো আত্মসাৎই করেছে, তো মিসইউজ করেছে। এই যে দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘদিন থেকে তারা এই কাজগুলো করেছে, তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে করেনি, ওপেন অফিস খুলেই করেছে। রাষ্ট্রের দায়িত্ব ছিল এগুলো দেখা। যেহেতু একটা স্বৈরাচার সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, জনগণের ভোটে তারা ক্ষমতায় আসে নাই, ভোট চুরি করে দিনের ভোট রাতে করে 149 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা এনে, মোট কথা যে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থার বুকে পা রেখে তারা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো পাত্তা না দিয়ে তারা ক্ষমতায় টিকেছিল। এই স্বৈরাচার যেহেতু এরা জনগণের প্রতিনিধিত্ব করে না, জনগণের ইচ্ছা, জনগণের ভালো, জনগণের কল্যাণ করার কোনো আকাঙ্ক্ষাও তাদের থাকে না। তারা থাকে কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, কিভাবে রাতারাতি অনেক টাকা বানানো যায়, তারই একটা অংশ ছিল এই ডেস্টিনি। যখন জনগণের টাকা একেবারে আত্মসাৎ করে সব নিয়ে গেছে, জনগণকে একটা কমিটমেন্ট করছে এই সময় পরে আপনাদের টাকাটা আমরা দিব, যখন ওই সময়টা হয়ে আসছে তখন তারা এই ষড়যন্ত্রটা আবার করেছে। ডেস্টিনিকে তারা নিষিদ্ধ করে তারা টাকা জানাওয়াটা তো নিয়ে নিছে না, টাকা তো শেখ হাসিনা সরকার নিয়েছিল না, নিয়েছিল কি ভাই? টাকা তো শেখ হাসিনা সরকার তো এইভাবে টাকা নেয় না। সরকার আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, এরা তো টাকা আপনার পকেট থেকে এসে কাইটা নেয় নাই। এরা তো এরকম ফন্দি ফিতির করে, এই উন্নয়নের নাম করে, এই চলচাতুরি করে, ডেস্টিনির নাম করে, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের নাম করে এভাবেই তো মানুষের টাকা নিয়েছে। ওই যে স্যাটেলাইটের মাধ্যমে এই স্যাটেলাইট করতে লাগে জনগণকে গোলক ধাঁধায় ফেলে ওরা টাকাটা আত্মসাৎ করেছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি 2014 সালের খবর এটি। এই যে গত 16 বছরের প্রশ্নপত্রের একটা ফাঁসের একটা মহা সমারোহ ছিল এবং প্রাইমারি স্কুলের প্রশ্নপত্র ফাঁস হতো। এটি আসলে কেন হতো? একটি সরকার, যে সরকারটি উন্নয়নের কথা বলতো, বিশ্বমানের শিক্ষার কথা বলতো, বিশ্বমানের নাগরিক তৈরি করবার কথা বলতো, কিন্তু সেক্ষেত্রে সেরকম একটি সরকার কেন শিক্ষা খাতকে এরকম একবারে গভীর খাদের মুখে ফেলে দিয়ে, ছোট্ট করে এই যে প্রশ্নপত্র ফাঁস, এই প্রশ্নপত্র শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল। এটি শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল। যেমন একসময় অভি বলেছিল যে সন্ত্রাস যদি কোনো শিল্পকর্ম হয় আমি তার জনক, অভি বলেছিল। ঠিক এই প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাকে ধ্বংস করে দেয়া, এই দুটো একেবারে শিল্পের পর্যায়ে ফেলে দিয়েছিল
এই এবং এর ফ্যাসিবাদী জনপ্রিয়তা সরকার। হলে। এবং এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে সবচেয়ে যে ক্ষতিটা আমাদের দেশে হয়েছে সেটা হচ্ছে, ধরুন চাকরির প্রশ্নপত্র ফাঁস হলে অযোগ্য ব্যক্তি প্রশ্নপত্র নিয়োগপ্রাপ্ত ফাঁসের হয়। সুযোগ নিয়োগ পেয়েছে, তার মানে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হয়েছে তাদের কারণে। অযোগ্য ব্যক্তি যখন কোনো জায়গায় নিয়োগ হয় তখন তার কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব হয় না। তেমনি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে বা ইউনিভার্সিটি পর্যায়ে বা কোনো আরও কোনো পর্যায়ে যে কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস মানেই হচ্ছে অযোগ্য লোকদের আনাগোনা বেড়ে যাওয়া, অযোগ্য লোকদের ওই খাতের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায়, ওই খাতের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায়, যেটি আসলে বিগত সরকার করেছিল একদম হাতে ধরে। জি, এটি একেবারে প্ল্যান করেই করা হয়েছিল। প্ল্যান ওয়াইজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে শুধু শিক্ষা এটি ব্যবস্থা ছিল না, মিশন। অর্থাৎ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যত খাত সেই খাতগুলোকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করেছিল এবং তার অংশ ছিল এই প্রশ্নপত্র এবং ফাঁস। এর খেসারত আমাদের তো আরো পোহাতে হবে। আমাদের অনেক দিন ধরে দিতে হবে। ধন্যবাদ সিরাজুল ইসলাম। নোমান ভাই, আপনার কাছ থেকে একই বিষয়ে শেষ করব আমরা ছোট্ট করে 1 মিনিটে। আসলে প্রশ্নপত্র ফাঁসকে এইভাবে একটি জাতিকে ধ্বংস করবার জন্য, আসলে তার শিক্ষা খাতকে ধ্বংস করা সিরাজুল ইসলাম ভাই হচ্ছে যথার্থই সবচেয়ে প্রধান বলেছেন কাজ। যে আসলে এই প্রশ্নপত্র ফাঁসটাকে আওয়ামী লীগ শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। আপনি দেখেন, ছাত্রলীগের নেতাদের চাকরি দিতে হবে, বিসিএসে তাদেরকে টিকাতে হবে, তাদেরকে বড় বড় প্রশাসনের বড় বড় জায়গায় তাদের বসাতে হবে। এই সন্ত্রাসী ছাত্রলীগ এরা তো সন্ত্রাস করে বেরিয়েছে, এরা শেখ হাসিনার কাছে বিশ্বস্ত হয়েছে সন্ত্রাস করে, ধর্ষণের মাধ্যমে। মানে এই ছাত্রলীগ একটু বলতেছি, সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় সন্ত্রাসে রূপান্তর করার জন্যই তারা আসলে এই এই যে কাজগুলো করেছে। সন্ত্রাসীগুলো ছাত্রলীগ করেছে, যে সন্ত্রাসীগুলো ধর্ষণ করেছে, যে সন্ত্রাসীগুলো চাঁদাবাজি করেছে, যে সন্ত্রাসীগুলো টেন্ডারবাজি করেছে, এই সন্ত্রাসীগুলোকে এনেই আবার প্রশ্নপত্র দিয়ে প্রশ্নপত্র ফাঁস করে এদেরকে বিভিন্ন জায়গায় ওরা একাডেমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, একাডেমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এদেরকে আবার বিসিএস ক্যাডার বানিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন বড় বড় চেয়ারে বসিয়েছে। এইগুলো তারা আসলে ওই যে শিল্প বলেছেন না, ফ্যাসিজম এভাবেই আসলে ছড়ায় আর কি, ছড়ায়। এস্টাবলিশ হয়। এরা এমন টিকে থাকবার জন্য এরকম বর্ম সে এরা টিকে থাকার জন্য এরা চিন্তা করেছে যে আমাদের প্রশাসনে, আমাদের পুলিশে, আমাদের যত জায়গায় আছে সর্বত্র আমাদের ষড়যন্ত্রের জালটা আমরা বিছিয়ে দিতে হবে। সেই ষড়যন্ত্রের অংশই ছিল এই আমরা শেষ করব। প্রশ্নপত্র ফাঁস। সরকারের এবং আমাদের নাগরিক হিসেবে আমাদের কি করা উচিত 30 সেকেন্ডে বলবেন। আমরা আমি শেষ প্রথমে আমাদের দায়িত্বটা বলেছি। আমাদের নাগরিক হিসেবে সবসময় সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। ব্যক্তিগতভাবে আমি আমার কাজটা, আমার উপর যে দায়িত্ব, আমার কাজটা আমি সবচেয়ে নিখুঁতভাবে সৎভাবে করতে হবে। একই প্রশ্ন, নাগরিক হিসেবে শুধুমাত্র সতর্ক থাকা এবং সচেতন থাকাই কি যথেষ্ট, না নাগরিকের আরো কোনো আসলে দায়িত্ব আছে? এইরকম প্রেক্ষাপটে নাগরিকরা যতই সচেতন এবং সতর্ক থাকুক, নাগরিকের হাতে সচেতন এবং সতর্ক থাকার বাস দিয়ে খুব বেশি কিছু করার থাকে না। করার যেখানে থাকে সেটা আমি সবসময় বলি, সরকার অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি বড়, অনেক কিছু তার করণীয় আছে। সে ইচ্ছা করলে রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে, সরকারের পক্ষে সম্ভব। মানে দিন শেষে এই নাগরিকের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এই নাগরিকের কাছে এবং সরকারের আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে সরকার, এই বর্তমান যে সরকার, এইটা হচ্ছে একেবারেই জনগণের সরকার, এই অর্থে যে জনগণের সমর্থন আছে, আবেগের উপরে প্রতিষ্ঠিত একদম। সেক্ষেত্রে এই সরকার যদি একেবারে খুঁটে খুঁটে বেছে বেছে এই জিনিসগুলো পরিষ্কার করে এবং যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনে, এবং যারা ওই রকম প্রশ্নপত্রের ফাঁসের সুযোগ নিয়ে, বিশেষ করে অন্তত চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ, প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নিয়ে যারা চাকরির ক্ষেত্রে সুবিধা পেয়েছে, চাকরির ক্ষেত্রে নিয়োগ পেয়েছে, তাদের নিয়োগগুলো যদি বাতিল করে দেওয়া হয় এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে যদি শাস্তির আওতায় আনা হয়, তাহলে একেবারে দৃষ্টান্ত হয়ে যাবে এবং এই ক্ষেত্রে প্রশ্নপত্রের ফাঁসের ঘটনাও আলটিমেটলি কমে যাবে। জি, ধন্যবাদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই, ধন্যবাদ নজরুল ইসলাম নোমান, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।